নমস্কার, সবাই কেমন আছেন? শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আছি। আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি সুবর্ণা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে। আজকে সকাল থেকেই খুব ঠান্ডা ওয়েদার আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, যার জন্য আমার প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আরও একটু হাঁটাচলা করি এই রাস্তা দিয়ে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে যে কি বলবো, বাপরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি এখন জ্যাকেট পরে কোনো রকমে যাচ্ছি একটু জিমে, সাথে জল খাওয়া হয় না বলে আমি একটা জলের বোতল নিয়ে বেরিয়েছি আজকে। যেহেতু আমাদের ঘরটা দোতলায়, তাই মাঝে মাঝে আমি জিমে গিয়ে ডান্স প্র্যাকটিস করি। আমেরিকাতে আমি হঠাৎ জিম থেকে বাড়ি ফিরছিলাম, আমার একটা কথা মনে হলো, সেটা তোমাদের জানাতে চলে এলাম। সেটা হচ্ছে যে ধরো, আমরা সবাই দেখি যে এখানে গাছপালা, ফুল, রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে দেখো আমার পেছনে এই বাড়িটাতে কি সুন্দর ফুল গাছ রয়েছে এদিকে, বা মানে দারুণ দারুণ গাছ আছে, অনেক ফুল ফোটে, অনেক গোলাপ গাছ আছে। সেই সব ফুলে কিন্তু আমরা দূর থেকেই সৌন্দর্যটাকে উপভোগ করি। মানে ওই গাছে গিয়ে তুমি কিন্তু হাত দিতে পারবে না যে আমার এই ফুলটা পছন্দ হয়েছে, আমি একটা হাত দিয়ে পোজ দিয়ে একটা ছবি তুলি, বা এই ফুলটা পছন্দ হয়েছে আমি একটা ফুল তুলে নিই, সেটা তুমি কিন্তু করতে পারো না। এখানে কোনো রাইট নেই। ইনফ্যাক্ট রাস্তাঘাটে যদি একটা ধরো পেনও পড়ে আছে, বা অনেক সময় দেখি বাস স্ট্যান্ডে হেডফোন পড়ে আছে, এগুলো কিন্তু কেউ কুড়োয় না। কারণ বলা যায় না কোথায় কি ক্যামেরা আছে, এই আছে, পরের জিনিস তুমি কেন নেবে? তুমি এখানে রোজগার করো, তুমি সেটা আর্ন করো, কেউ যদি তোমাকে ভালোবেসে দেয় সেটা তুমি নিতে পারো। বাট এইভাবে রাস্তাঘাটে কোনো জিনিস পড়ে থাকলেও কিন্তু কেউ ভয়ে কুড়োয় না। এটাই এটাই নিয়ম এখানকার। তোমার এটাই বলার ছিল। যাই হোক, আমি এখন বাড়ির সামনে চলে এসেছি, পরে কন্টিনিউ করছি বাকি ব্লগটা। এরকমই আমেরিকার ছোটোখাটো গল্প জানতে হলে তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে তোমরা আমি সমস্ত কিছুটাই তুলে ধরার চেষ্টা করি আমার ব্লগে। তো যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ব্লগে দেখার জন্য। আজকে আমি বানাবো লাউয়ের কোপ্তা কারি। এই রেসিপিটা অবশ্য আমি আপনাদের আগে একবার দেখিয়েছিলাম। চলুন এই রেসিপিটা বানাতে বানাতে আজকে দুটো কথা বলি আপনাদের সাথে। যে কথাগুলো আপনাদের আমি জিম থেকে ফেরার সময় বলছিলাম, সেগুলো নিয়েই একটু আলোচনা করব। আপনারা কি জানেন, আমেরিকায় ব্যক্তিগত সম্পত্তি বা প্রাইভেট প্রপার্টির নিয়মকানুন কিন্তু বেশ কড়া। এখানে কারো বাগানে বিনা অনুমতিতে প্রবেশ করা বা গাছের ফুলে হাত দেওয়াটাকে আইনি ভাষায় বলা হয় ট্রেসপাসিং, অর্থাৎ মালিকের অনুমতি ছাড়া তার সীমানায় ঢোকা। এটা কিন্তু এখানে নিয়ম নেই, এটা রুলসের বাইরে। আর এটা যদি কেউ করে থাকে সেটা হলো চরম অভদ্রতা। এই ট্রেসপাসিং করলে কিন্তু মালিক ফোন করে পুলিশ ডাকতে পারে এবং পুলিশে ঝামেলায় পড়তে পারে, মানে নানান সমস্যা হতে পারে। সেই জন্য ফুল গাছে দূর থেকেই সুন্দর, কাছে গিয়ে অনুভব করার কোনো প্রয়োজন নেই এখানে আর কি। আর এই যে পুলিশে দেবে, এই ব্যাপারটাতে কিন্তু ভয়ের কিছু নেই। আসলে এটা এখানকার একটা সংস্কৃতির অংশ। আমেরিকার মানুষ তাদের প্রাইভেসি বা ব্যক্তিগত পরিসরকে খুব সম্মান করেন, আর তারা চান না যে তাদের অজান্তে কেউ তাদের ঘরের সামনে বা বাগানে আসুক। এটাকে বলা হয় অভদ্রতা এখানে। মানে ধরুন আপনি কারোর সাথে হাই হ্যালো করতেই পারেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু তাকে পার্সোনাল কোনো কোয়েশ্চেন করা যাবে না, সে আপনার যতই প্রিয় বন্ধু হোক, মানে যে কেউই হোক। ইনফ্যাক্ট এখানে সমস্ত যে ভারতীয়রা থাকেন তাদের বাড়িতেও যাওয়ার আগে পারমিশন নিয়ে যে আমি একটু আসবো তোমার বাড়িতে, তবে সেখানে যাওয়া যায়। হুট করে কারো বাড়িতে যাওয়াটা এখানে একটা সংস্কৃতির মধ্যে পড়ে না, তাতে প্রাইভেসি নষ্ট হতে পারে। তো যাই হোক, আমি এখানে লাউয়ের কোপ্তাকারি বানাচ্ছিলাম। দেখতেই পেলেন আশা করি কিভাবে বানালাম। লাউটাকে কুড়িয়ে নিয়ে আমি জল ঝরিয়ে কিছু মশলা দিয়ে সেটাকে মেখে বেসন দিয়ে আমি তেলে ভাজছিলাম। আর একদিকে আমি রাঙা আলু দিয়েই তরকারিটা বানাবো, আর তার সাথে এমনি আলুও দিয়েছি একটা, বাট রাঙা আলু খাওয়া ভালো এমনি আলুর তুলনায়, সেই জন্য আমি ওই মিষ্টি আলুটাকে মাইক্রোওভেনে সেদ্ধ করে নিলাম যাতে আমার কাজটা শর্টে হয়ে যায়। আর এদিকে আমি একটা পেস্ট বানাচ্ছিলাম, সেখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা,
কিছু বাদাম দিয়েছি আর দিয়েছি তিল, আর সাথে আমি 4-5টা কাজুও দিয়েছিলাম। ব্যাস ওটার একটা পেস্ট বানাবো। আর এদিকে আমি লাউয়ের কোপ্তাকারিগুলো মানে ভেজে তুলে রাখছিলাম, বড়াগুলো। তারপরে যেটা বলছিলাম সেই কথাতে আবার চলে আসি টপিকে। যে ওই যে বললাম যে ভয় আছে পুলিশে দেবে, তাই বলে কি আমরা ফুল দেখব না? নিশ্চয়ই দেখব, তবে দূর থেকে দেখাই ভালো। আর যদি খুব ইচ্ছে হয় তাহলে কোনো বাড়ির ফুল বা গাছের ছবি তুলতে, তবে সবচেয়ে ভালো উপায় হলো যদি বাড়ির মালিক সামনে থাকেন তবে তাকে একবার জিজ্ঞেস করে নেওয়া যে এটা কি আমি একটু ফটো তুলতে পারি, এইগুলো খুব সুন্দর। তাহলে দেখবেন ভালোবেসে কথা বললে তারা অনেক সময় নিজেরাই সব কিছু ঘুরিয়ে দেখায়, বাগান টাগান নিজেরাই খুশি হয়, আনন্দ হয়। ওই আর কি, পারমিশন নেওয়াটা এখানে হচ্ছে সবথেকে ভালো উপায়। মানে কোনো কিছু ভিডিওগ্রাফি যখন করি তখনও বাসে টাসে পারমিশন নিয়ে নেওয়া উচিত যে আমি কি এখানে ভিডিওগ্রাফি করতে পারি, তবেই করা যায়। তাই আমরা যারা বিদেশে থাকি তখন মানে এখানকার মানুষ, এখানকার নিয়ম আবেগকে আমাদের সম্মান জানানোই কাজ, তাই না? এতে যেমন আমাদের নিজেদের কোনো আইনি ঝামেলায় পড়ার ভয় থাকে না, তেমনই সবার সাথে সম্পর্কটাও ভালো থাকে। প্রকৃতিকে ভালোবাসা ভালো, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে এবং সম্মান জানিয়ে। এই যে দেখুন, গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও অলমোস্ট হয়েই এসছে। আমি সমস্ত মশলাগুলো দিয়ে, আদা বাটা দিয়ে, এটা আমি নিরামিষ রান্না করছি, তো আদা বাটা দেওয়ার পর আমি আলুগুলোকে ওর সাথে একটু কষিয়ে নিলাম, হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আর একটু কষিয়ে নিলাম। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে, তার সাথে কিছুটা জলও দিলাম। এবার ঢাকা দিয়ে এই মশলাটা আরও কিছুক্ষণ আমি কষাতে দেবো আর কি, দেখা যাক। এরপরে আমি এখানে ইউজ করব, একটু নাড়াচাড়া করার পর যখন গন্ধটা চলে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে। টক দইটা দিলে রান্নার টেস্ট একটু ভালো হয়, তাই দিচ্ছি। এই রান্নাটাতে আমি কোনো টমেটো, হ্যাঁ টমেটো দিয়েছি, 2 চামচ টমেটো বাটা আমি দিয়েছি এখানে, যেহেতু বলেছিলাম টমেটোটা আমি আগে থেকেই বেটে রেখে দিই, তাই এটা রান্নার ক্ষেত্রে সুবিধা হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যে কোনো রান্নার স্বাদটা বাড়িয়ে দেয়। এরপরে লাস্ট পর্যায়ে আমি ওই বড়াগুলোকে দিয়ে দিলাম, মানে এই লাউয়ের কোপ্তাকারিগুলো। নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা খেতে আমার খুব ভালো লাগে। শুধু একটু ঝামেলা হয় যে লাউটাকে কুঁড়ে নিয়ে করা, বিকজ আমার হাতে লাগে, আমি পারি না, তাই জন্য আমার হাজব্যান্ডের কাছে আমি হেল্প চাই যে লাউটা একটু কুঁড়ে দেওয়ার জন্য। কারণ মিক্সিতে বাটলে আবার ওটা একদমই পেস্ট হয়ে যাবে। যাই হোক, এখানে তরকারিটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এটার টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল, একবার বানিয়ে দেখবেন। আমরা বেশিরভাগ দিনই বানিয়ে থাকি। তো যাই হোক, এরপর আমি এখানে বানাচ্ছিলাম, ছানা কাটছিলাম, এই জন্য আমি দুধ গরম করলাম। আর একদিকে হয়েছিল আমি ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, তাই ডালটা ছিটকে এরকমভাবে পড়ে গেছে। যাই হোক, এবার আমি এটাতে ভিনিগার দিয়ে ছানা কাটছিলাম, ভালোই হয়েছে। প্রথম প্রথম আমি ছানা কাটতে পারতাম না, তখন আমি বাড়িতে ফোন করে ভিডিও কল করে জিজ্ঞেস করতাম যে কিভাবে কাটবো। আমি ভাবতাম যে দুধটা হয়তো বন্ধ করে দিতে হয় দইয়ের মতন, তারপরে ভিনিগারটা দিতে হয়, কিন্তু সেটা ভুল। দুধটা যত গরম হবে তত ছানাটা ভালো কাটবে, সেজন্য গ্যাসটা জ্বালা অবস্থা, মানে গ্যাস না, ওই আর কি, মানে হিটটা হওয়া অবস্থাতেই আমি ভিনিগারটা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার একটু পরিষ্কার করে নিয়েছিলাম, দেখতে বাজে লাগছিলো জায়গাটা, ডালটা পড়ে গিয়ে পুরো জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো, তাই আমি এটা রান্না করতে করতেই পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন, সব জায়গায় চারিদিকে ছিটকে চলে গেছে। আজকে মুসুরির ডাল করছিলাম সিম্পল, আজকে ছিল আমাদের নিরামিষ ডে, তাই নিরামিষ রান্নাই করছিলাম। তো যাই হোক, এটা করার পর এবার আমি ভাত চাপিয়ে দেব। এই ছানাটা দিয়ে কিন্তু আমি আজকে পনির বানাবো, দেখুন কি সুন্দর হয়ে গেছে ছানাটা। এই যে আমি একজনের ভিডিওতে দেখেছিলাম যে ছানাটা থেকে কীভাবে পনির বানাতে হয়, সেজন্য আমি পনির বানাতে দিয়েছি, ভারী কিছু ছিল না বলে ওটা ঢাকা দিয়েছিলাম। আরেকদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম, তারপরে স্নান করে পুজো করে নিয়েছি, এখন খেতে বসে পড়েছিলাম। আর দুটো পাঁপড় আমি মাইক্রোওভেনে ভেজে নিয়েছিলাম, ভাজা বলে না, ওই আর কি পুড়িয়ে নিয়েছিলাম। তারপরে ডিশওয়াশারটা চালিয়ে দিয়ে এখন চলে এলাম জামা কাপড় গোছাতে। আর এক দফা আমি গোছাচ্ছি। আচ্ছা, আপনাদের কি মনে হয় সবাইকার জীবনে কি একটা প্রাইভেসি থাকা দরকার, যেরকম নিয়মটা এখানে রয়েছে?
এখানে জানেন তো মানে কাউকে জিজ্ঞেস করা যায় না যে আপনি কত স্যালারি পান, বা আপনি বিয়ে করছেন না কেন, বা আপনার কি বিয়ে হয়েছে, কটা বাচ্চা আছে, বাচ্চা নিচ্ছেন না কেন, এইসব প্রশ্ন কিন্তু এখানে করলে সবাই বিরক্ত হয় এবং তারপর থেকে হয়তো আপনার সাথে কেউ কথাই বলবে না যদি আপনি এরকম হুটহাট প্রশ্ন করে থাকেন এখানে। এটাই হচ্ছে এখানে সিস্টেম, মানে সবাই সবাইকার প্রাইভেসিটাকে যথেষ্ট সম্মান করে এখানে। তো এইরকম প্রাইভেসি থাকলে কি আপনাদেরও ভালো হতো, নাকি এরকম জিজ্ঞেস করা যায় খোলামেলা, এটা আপনাদের ভালো লাগে? কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। আমার পার্সোনাল মতামত শেয়ার করলাম, তার সাথে এখানকার নিয়ম কানুন একটু আপনাদের জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বড় করছি না, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। বেশি বড় করলে তোমাদের দেখতে ভালো লাগবে না, আর তাছাড়া আমাকে এখন এডিট করতে গেলে তখন আমার মাথা খারাপ হয়ে যাবে, কাট করতে হবে, এই করতে হবে, করতে হবে। তো আমি এখানে তাহলে আসি, টাটা। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।